সাইমুম সিরিজ ২ অপারেশন তেল আবিব ২-৫ ইসরায়েলের আভ্যন্তরীণ নিরাপত্তা সার্ভিস সিনবেতের নির্যাতন সেল অন্ধকূপের মতো সেলটি ২ হাতের বেশি প্রশস্ত নয়, পাথুরে দেয়াল, একটিমাত্র লোহার দরজা বাইরে থেকে বন্ধ, কোনো জানলা নেই। বহু উঁচুতে দেয়ালের ঘুলঘুলি দিয়ে একখণ্ড আলো এসে বিপরীত দিকের দেয়ালে পড়েছে। সেলের ঘুটঘুটে অন্ধকারের বুকে ওই গোলাকার আলোকখণ্ডকে মনে হচ্ছে যেন কারো দৈত্যাকার রক্তচক্ষু। জ্ঞান ফিরে পেয়েছে এমিলিয়া অনেকক্ষণ। সারা গায়ে অসহ্য বেদনা, হাত ও পায়ের আঙুল তীব্র যন্ত্রণায় খসে যাচ্ছে যেন। হাত ও পায়ের আঙুলে সূচ ফুটানোর দুঃসহ স্মৃতি তার সামনে এলো। শিউরে উঠল সে। কি সে বর্বরতা! কিন্তু সব বেদনা, সব যন্ত্রণা ছাপিয়ে উঠেছে তার তৃষ্ণা। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তৃষ্ণায় ফেটে যাচ্ছে বুক। যেন এক সাগর পানি হলেও এ তৃষ্ণা মিটবে না। দিন কি রাত বোঝা যাচ্ছে না। কোথা থেকে যেন একটা খটখট শব্দ কানে এলো। ভারী বুট পায়ে কে যেন হেঁটে যাচ্ছে। তৃষ্ণা অসহ্য হয়ে উঠল তার। যন্ত্রণায় কুঁকিয়ে উঠল সে। তার মুখ ফেটে চিৎকার বেরুল, পানি, পানি, পানি! এই সময় খট করে খুলে গেল সেলের লৌহ দরজা। প্রবেশ করল সিনবেথের দ্য ইনডোর অপারেশন বিভাগের প্রধান জন স্যামুয়েল। তার সাথে আরেকজন লোক, নাম সলোমন। হাতে তার একটি জগ ও একটি গ্লাস। পানি দেখে উন্মুখ হয়ে উঠল এমিলিয়া। তার চোখের কোণে আশার আলো চিকচিক করে উঠল। এই মুহূর্তে তার কাছে পানির চেয়ে বড় কিছু পৃথিবীতে নেই। মিস্টার স্যামুয়েল দাঁড়িয়েই বললেন, মিস পলিন ফ্রেডম্যান, আপনি কি মনস্থির করতে পেরেছেন? প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এমিলিয়া বলল, আমাকে পানি দিন। আমি দুঃখিত মিস পলিন, আপনি আমাদের সাহায্য না করলে আমরা কেমন করে আপনাকে সাহায্য করতে পারি? নির্বিকার কণ্ঠে বলল স্যামুয়েল। কি সাহায্য আমি করতে পারি? আমি তো বলেছি সাইমুমের কারো পরিচয় আমি জানি না, কোনো ঠিকানা তাদের আমার জানা নেই। আপনি তাদের কোনো খবর রাখেন না? হাসালেন মিস পলিন। বিশ্বাস করুন আমাকে। কান্নায় ভেঙে পড়ল এমিলিয়া। আপনি আমাদের সকলের শ্রদ্ধার পাত্র, জাতির অন্যতম প্রতিষ্ঠাতা মৃত ডেভিড বেনগুরিয়ানের নাতনি। আপনার প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা আছে বলেই আপনার কাছ থেকে কথা বের করতে আমাদের এত দেরি হচ্ছে। কিন্তু আর দেরি আমরা করতে পারি না। আপনি আমাদের বিশ্বাস ও শ্রদ্ধার মর্যাদা রাখেননি। এমিলিয়া মাথা নিচু করেছিল। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। চোখ দিয়ে অবিরাম ধারায় নামছে পানি। সে ধীরে ধীরে চোখ মুছে ফেলল। ভাবল, এদের কাছে অনুগ্রহ ভিক্ষা করে কোনো লাভ নেই, কোনো কথাই এরা বিশ্বাস করবে না। যত কষ্টই হোক, মৃত্যুর সীমা পেরিয়ে তো আর কিছু ঘটবে না। মিস্টার স্যামুয়েল কিছুক্ষণ থেমে আবার বলল, আপনাকে ভাববার জন্য 10 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে আপনি আমাদের সহযোগিতা করতে রাজি না হলে ভয়াবহ পরিণতির সম্মুখীন আপনাকে হতে হবে। তড়িৎ আসনের নাম শুনেছেন নিশ্চয়? তড়িৎ আসনের কথা শুনতেই আতঙ্কে শিউরে উঠল এমিলিয়ার গোটা দেহ। কিন্তু নিজেকে সামলে নিল সে। বলল, 10 মিনিট কেন, 10 দিন সময় দিলেও আমার ওই একই কথা মিস্টার স্যামুয়েল। আমি যা জানি না তা বলতে পারব না। কোনো কথা না বলে মিস্টার জন স্যামুয়েল বের হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে বের হয়ে গেল পানিওয়ালা সলোমন। এমিলিয়ার চোখে পড়ল, পানিওয়ালা যেখানে দাঁড়িয়েছিল সেখানে মেঝের উপর খানিকটা পানি জমে আছে। ফোঁটা ফোঁটা করে পড়েছিল জগ থেকে। এমিলিয়া এগিয়ে গেল পানির দিকে এক সমুদ্র তৃষ্ণা নিয়ে। দরজা এই সময় বন্ধ হয়ে গেল। অন্ধকারে ডুবে গেল ঘর। এমিলিয়া হুমড়ি খেয়ে পড়ল পানির উপর। মাটিতে ঠোঁট ঠেকিয়ে শুষে নিল পানিটুকু। গলা, জিহ্বা এতে ভিজল বটে, কিন্তু আরও তীব্র হয়ে উঠল তৃষ্ণার জ্বালা। মেঝে থেকে পানির শেষ চিহ্নটুকু জিহ্বা দিয়ে শুষে নিয়ে কান্নায় লুটিয়ে পড়ল এমিলিয়া। অনেকক্ষণ ধরে কাঁদল সে। মনে পড়ল মাহমুদের কথা। সে কি জানতে পেরেছে তার এই অবস্থা? সে কি আর কোনো দিন বেরোতে পারবে এই মৃত্যুপুরী থেকে? দেখতে পাবে কি আর মাহমুদকে? বাইরে ভারী বুটের শব্দ হল। তালা খোলার শব্দ শোনা গেল। তারপর খট করে খুলে গেল দরজা। প্রবেশ করল সেই মিস্টার জন স্যামুয়েল। দরজায় দাঁড়িয়ে থাকল আরও দুজন। মিস্টার স্যামুয়েল একই ধরনের প্রশ্ন পুনরায় আওড়াল, আপনি কি মন স্থির করতে পেরেছেন মিস পলিন? এমিলিয়া এই নিরর্থক প্রশ্নের কোনো জবাব দিল না। মিস্টার জন স্যামুয়েল পুনরায় বলল, চরম পথ বেছে নিতে আমাদেরকে আপনিই বাধ্য করলেন মিস পলিন। যে পথই আপনারা গ্রহণ করুন, যা জানা নেই তা আপনারা বের করতে পারবেন না, বলল এমিলিয়া। এরকম কথা আমরা বহু শুনেছি বহুজনের কাছে, কিন্তু শেষে বলতে তারা বাধ্য হয়েছে। বলে একটু থেমে দরজায় দাঁড়ানো দুজনকে বলল, একে নিয়ে চলো অপারেশন রুমে। বলে সে ঘর থেকে বের হয়ে গেল। লোক দুটি ঘরে ঢুকতেই এমিলিয়া অতি কষ্টে স্বেচ্ছায় উঠে দাঁড়াল। দরজার সামনে রাখা স্ট্রেচারে শুয়ে পড়ল সে। লোক দুজন ধরাধরি করে নিয়ে চলল স্ট্রেচার। বাইরের খোলা বাতাস বুক ভরে গ্রহণ করল এমিলিয়া। কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে তা সে জানে।
এক মহা আতঙ্ক এসে তার বুকে চেপে বসতে চাইছে। মনকে হালকা করতে চাইল সে। তাকে লম্বা বারান্দা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বারান্দার পাশ দিয়ে এক ফালি নীল আকাশ দেখা যাচ্ছে। নীল আকাশের বুকে এক খণ্ড সাদা মেঘ কোনো অজানার পথে পাড়ি জমিয়েছে। বেদনায় মোচড় দিয়ে উঠল এমিলিয়ার বুক। হায়রে, মুক্ত জীবন! হঠাৎ নীল আকাশ কোথায় হারিয়ে গেল। তাকে প্রবেশ করানো হল একটি ঘরে। সে ঘর থেকে আর একটি ঘরে। এ ঘর থেকে একটি সংকীর্ণ সিঁড়ি নেমে গেছে ভূগর্ভে। ভূগর্ভের সিঁড়ি দিয়ে এমিলিয়াকে নিয়ে পৌঁছানো হল একটি প্রশস্ত কক্ষে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল মিস্টার জন স্যামুয়েল এবং আরও দুজন লোক। স্ট্রেচার সহ এমিলিয়াকে রেখে বাহকরা ঘর থেকে বের হয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটি। আসবাবের বাহুল্য নেই। চারদিকে পাথরের দেয়াল। উত্তর দিকের দেয়ালে লোহার গরাদে ঢাকা একটি স্থান। মনে হল জানালা। ঘরের ঠিক মাঝখানে কয়েক ইঞ্চি উঁচু একটি বেদির উপর লম্বা ও সুদৃঢ় একটি কাঠের পাটাতন। পাটাতনের দুপাশ থেকে দুটি করে চামড়ার মোটা বেল্ট বের হয়ে এসেছে। পাটাতনের উপর পড়ে আছে একটি ইলেকট্রিক ম্যাগনেটো। জ্বলজ্বল করছে তার উপর সাদা দুটি বোতাম। পাশেই সুইচবোর্ড। ওদিকে একবার চেয়েই বুঝতে পারল সেটা কি। এমিলিয়ার প্রতিটি স্নায়ুতন্ত্রী, প্রতিটি রক্তকণিকায় যন্ত্রণার উষ্ণ স্রোত বয়ে গেল। সে মন শক্ত করতে চেষ্টা করল। মৃত্যুর পরপারে তো আর এ যন্ত্রণা পৌঁছবে না। এই সময় মিস্টার স্যামুয়েল এমিলিয়ার দিকে চেয়ে বলল, সময় আছে এখনও, মিস পলিন। আপনি সচেতন, আপনি শিক্ষিতা। আপনার সামনে রয়েছে যন্ত্রণাদায়ক কষ্টের মধ্যে দিয়ে তিলে তিলে মৃত্যু আর ক্ষমা এবং সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন। আপনি কোনটি করবেন, আপনিই ভেবে দেখুন। এমিলিয়া মিস্টার স্যামুয়েলের দিকে চেয়ে স্পষ্ট কণ্ঠে বলল, সাইমুমের লোকজনদের পরিচয় ঠিকানা জানলেও আমি বলতাম কিনা জানি না। তবে আমি আগেও বলেছি, আবার বলছি, তাদের কারও পরিচয় ঠিকানা আমি জানি না। সাপের মতো ঠান্ডা এক হাসি টেনে নিরুত্তাপ স্বরে বলল মিস্টার স্যামুয়েল, আমি তা জানি মিস পলিন। আমাদের আগেই বোঝা উচিত ছিল আজকাল মেয়ে স্পাইরাই সবচেয়ে কঠিন হয়ে থাকে। গত দুদিনের অভিজ্ঞতায় আপনাকে দিয়েই এ বোধটা আমাদের মনে নতুন করে জাগল। বলে সে উঠে দাঁড়াল। উঠে গরাদ ঢাকা সেই স্থানটিতে গিয়ে দাঁড়াল। একটি ছোট্ট হাতল ঘুরিয়ে গরাদ খুলে ফেলল। উন্মুক্ত হল একটি জানলা পথ। সে এমিলিয়ার দিকে চেয়ে বলল, আসুন মিস পলিন, দেখুন। যন্ত্রচালিতের মতো উঠে গিয়ে স্যামুয়েলের পাশে দাঁড়াল এমিলিয়া। স্যামুয়েল জানলার পাশে একটা বোতামে চাপ দিল। অমনি জানলার বাইরের অন্ধকার সরে গেল। জানলার পাশ দিয়ে চলে যাওয়া সুগভীর পয়প্রণালী স্পষ্ট হয়ে উঠল। পয়প্রণালীর দুপাশ দিয়ে প্রশস্ত করিডোর। মিস্টার স্যামুয়েল সামনের করিডোরের দিকে ইঙ্গিত করে বলল, চেয়ে দেখুন। এমিলিয়া তার ইঙ্গিত অনুসরণ করে চেয়ে দেখল নরমুন্দের বিরাট স্তূপ। স্যামুয়েল বলল, আমরা এই কক্ষে সহজে কাউকে আনি না। কেউ আসলে সে আর ফিরে যায় না। ওই নরমুন্ডের স্তূপই তার প্রমাণ। তড়িৎ আসন ব্যর্থ হলে ওই নরমুন্ডের মিছিলে তার স্থান। এমন দৃশ্যের সম্মুখীন হলে আগে সে হয়তো ভয়ে ভিমরি খেয়ে যেত, কিন্তু আজ তার সে অবস্থা নেই। অনুভূতি তার যেন ভোতা হয়ে গেছে। কোনো উত্তর দিল না সে মিস্টার স্যামুয়েলের কথার। মিস্টার স্যামুয়েল জানলা বন্ধ করে দিল। তারপর যন্ত্রের মতো দাঁড়ানো লোক দুজন একজনকে সম্বোধন করে বলল, আইজাক, অধিবেশনের কাজ শুরু করো, বলে সে ঘরের চেয়ারটিতে গিয়ে বসল। এমিলিয়ার দিকে এগিয়ে এলো আইজাক। কেঁপে উঠল এমিলিয়ার বুক। আইজাকের ইঙ্গিতে যন্ত্রচালিতের মতো শুয়ে পড়ল এমিলিয়া পাটাতনের উপর। থর থর করে কাঁপছে গোটা শরীর। গলা জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে আছে। প্রকট হয়ে উঠল বুক ফাটা তৃষ্ণা। এমিলিয়া স্থির করেছিল কোনো অনুরোধ কাউকে করবে না সে, কিন্তু পারল না। মুখ থেকে আপনিই বেরিয়ে গেল, পানি, পানি দাও। দুপাশ থেকে চামড়ার বেল্ট শক্ত করে বেঁধে ফেলেছিল এমিলিয়াকে। শরীরটা পাটাতনের সাথে এক হয়ে গেছে। নড়বার শক্তি ছিল না এতটুকুও। চেয়ারে বসেই কথা ছুড়ে মারল স্যামুয়েল, সাহায্য করতে পারলাম না বলে দুঃখিত মিস পলিন। এমিলিয়ার দু চোখ থেকে কানের দুপাশ দিয়ে নেমে এলো অশ্রুর দুটি ধারা। তার শুকনো জিহ্বা আর শুকনো ঠোঁট থেকে অস্ফুটে বেরুল, আল্লাহ, তুমি সর্বশক্তিমান, সবার উপর ক্ষমতাশালী তুমি। এমিলিয়ার মুখে গুজে দেয়া হল বড় একটি কাপড়। তার কিছু অংশ পোটলা হয়ে মুখের ভিতরে থাকল, কিছু অংশ থাকল বাইরে। সকল প্রস্তুতি শেষ করে ইলেকট্রিক ম্যাগনেটোর সাথে কানেকশন নেওয়া হল সুইচ বোর্ডের। অন করল সুইচ। আইজাক ছোট্ট করে চাপ দিল ম্যাগনেটোর একটি বোতামে। গোটা দেহ হঠাৎ খিচুনি দিয়ে উঠল এমিলিয়ার। অস্ফুট গঙ্গানি বেরুল মুখ থেকে। চোখ দুটি তার বিস্ফোরিত হল। বোতাম থেকে হাত উঠিয়ে নিল আইজাক। দেহের খিচুনি থেমে গেল, কিন্তু গঙ্গানি থামল না। হাঁপাচ্ছে এমিলিয়া, তার ঠোঁট কাঁপছে, চোখের পাতা কাঁপছে, থরথর করে কাঁপছে তার গোটা দেহ। এবার বোতামে চাপ দিল আইজাক। আবার শুরু হল সেই খিচুনি, ফুলে ফুলে উঠছে গোটা শরীর। চোখ দুটি বিস্ফোরিত হয়ে বের হয়ে আসছে যেন,
চামড়ার বেল্ট কেটে বসে যাচ্ছে শরীরে। এমিলিয়ার শরীরে ছড়িয়ে পড়েছে যন্ত্রণার এক ভয়াবহ আগুন। প্রতিটি মাংসপেশির প্রতিটি কণিকাকে যেন কেটে কেটে পৃথক করে দিচ্ছে, আর সেই কণিকাগুলোকে ঝাঁঝরা করে দিচ্ছে আগুনের অসংখ্য সূচ। চোখের প্রতিটি মাংসকণিকা যেন খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সর্বশক্তি দিয়ে কামড়ে ধরেছে মুখে গুজে দেয়া কাপড়। দাঁতগুলো কেটে বসে গেছে কাপড়ে। অসহ্য যন্ত্রণা চেতনার প্রান্তসীমায় নিয়ে গেল এমিলিয়াকে। জ্ঞান হারিয়ে ফেলল সে। সিনবেথ হেডকোয়ার্টারের বেয়ারা সলোমন আজ ২৫ বছর হলো আছে সেই চাকুরিতে। বয়স তার এখন ৫০। জীবনের ২৫ বছর সে কাটিয়েছে বীরশিবায়। বীরশিবা তার জন্মস্থান। তৃষ্ণার্ত এমিলিয়াকে পেছনে রেখে যখন সে সেল থেকে বের হয়ে আসছিল, তখন তার মন গিয়ে পড়েছিল বীরশিবায়। তার চোখে ভেসে উঠেছিল এমনি একটি দৃশ্য। প্রায় ২৫-২৬ বছর আগের কথা। বীরশিবা তখন একটি সমৃদ্ধ মুসলিম জনপদ। মুসলিম মহল্লারই এক প্রান্তে ছিল সলোমনদের বাড়ি। তারাই ছিল বীরশিবার একমাত্র ইহুদি পরিবার। সুখে দুঃখে একাত্ম হয়েছিল তারা মুসলমানদের সাথে। হঠাৎ ওলটপালট হয়ে গেল সব। দলে দলে এলো ইহুদি, কেউ রাশিয়ার, কেউ জার্মানির, কেউ আমেরিকার। উচ্ছেদ করা হলো মুসলমানদের। সে কি নির্মম দৃশ্য! মুমূর্ষু মানুষের কত করুণ আকুতি সে দেখেছে। মনে পড়ে সলোমনের। এমনি একজন প্রতিবেশী মুমূর্ষু মানুষের মুখে পানি তুলে দিতে গিয়ে নবাগত মারমুখ ইহুদিদের হাতে সে কেমনভাবে লাঞ্ছিত হয়েছিল। তার চোখের সামনেই বুক ভরা পিপাসা নিয়ে তার মুমূর্ষু প্রতিবেশী চিরতরে চোখ মুজেছিল। আজ পিপাসাকাতর এমিলিয়ার মুখ দেখবার পর তারই কথা মনে হচ্ছিল সলোমনের। সলোমন রাজনীতি করে না, রাজনীতি বোঝে না। সকল নির্যাতনের বিরোধী সে। সাধ্য থাকলে ওই ফুলের মতো মেয়েটিকে সে এদের হাত থেকে বাঁচাত। সে জানে মেঝেতে ফেলা ওই কয়েক ফোঁটা পানি এমিলিয়ার তৃষ্ণা মেটাতে পারবে না, তবু মনকে প্রবোধ দেওয়ার জন্যই সে তা করেছিল। ১২টায় ডিউটি শেষে যখন সে অফিস থেকে বেরোচ্ছিল, তখন এমিলিয়ার চিন্তা তার সারা মন জুড়ে ছিল। ডেভিড বেনগুরিয়ানের মতো লোকের নাতনি কি বা এমন অপরাধ করেছে? অপারেশন রুমে মেয়েটি নির্ঘাত নরপশুদের অত্যাচারে মারা পড়বে। মরদেশাই রোডের এক বাড়িতে বাস করে সলোমন। তার বাড়ির পাশেই একটি ফলের দোকান। দোকানের মালিক বৃদ্ধ খলিল শেখ, সলোমনের বন্ধু। বৃদ্ধ খলিলের বাড়ি ছিল জেরুজালেমের নিকট বীর সুবিরে। তার শ্বশুর বাড়ি ছিল বীর শিবায়। সে যেত মাঝে মাঝে সেখানে। সেই থেকেই তার সাথে সলোমনের পরিচয়। সলোমন তার অবসর সময়ের অধিকাংশই খলিলের দোকানে আড্ডা দিয়ে কাটায়। সলোমন ফিলিস্তিনে বহিরাগত ইহুদিদের বাড়াবাড়ি কোনোদিনই পছন্দ করতে পারেনি। এ বিষয়ে দুজনের মধ্যে পূর্ণ ঐক্যমত রয়েছে। এ নিয়ে কত আলোচনা আর কত অভিজ্ঞতা বিনিময় হয় দুজনার মধ্যে। বহিরাগত ইহুদিদের বিরুদ্ধে সলোমনের সবচেয়ে বড় অভিযোগ হল, ওরা বাইরে থেকে উড়ে এসে দেশের সমস্ত বড় বড় চাকুরি ও সম্পত্তিতে জুড়ে বসেছে, আর মুষ্টিমেয় স্থানীয় ইহুদিরা চাপরাশি, কেরানি ও মুটে মজুরে জীবনযাপন করছে। এদিনও সলোমন অফিস থেকে ফিরে খাওয়া সেরে খলিলের ফলের দোকানে গিয়ে দেখা দিল। সলোমনকে দেখেই খলিল আগ বাড়িয়ে বলল, এস কেমন আছো? আর থাকা মন বড় ভালো লাগছে না। কেন, কিছু হয়েছে বাড়িতে? উদ্বিগ্ন খলিল। বাড়িতে আর কি হবে, ওই অফিসের কথাই বলছি। অফিসে আবার তোমার কি হলো? আমার আবার কি হবে? রোজ রোজ কি ওইসব দেখা যায়? আজ আবার বেনগুরিয়ানের নাতনিটিকে ধরে নিয়ে গেছে। এতটুকু এক মেয়ের উপর কি অত্যাচার! ২ দিন থেকে মেয়েটাকে পানিও খেতে দেয়নি। সলোমনের কথা শুনে চমকে উঠল খলিল, কিন্তু সামলে নিল নিজেকে। স্বাভাবিক কণ্ঠে বলল, খুব মায়া হচ্ছে না? মায়া? সাধ্য থাকলে মেয়েটাকে নরপশুদের হাত থেকে ছিনিয়ে আনতাম। মানুষের অসাধ্য কিছু আছে নাকি? হেসে বলল খলিল, অসাধ্য কিছু নেই, আমিও তা জানি। আমিও পারি, বাঁচাতে পারি মেয়েটাকে, কিন্তু কি লাভ হবে তাতে? সিনবেথের হাত থেকে পড়ে সেও বাঁচবে না, আমিও বাঁচব না। মনে মনে অধীর হয়ে উঠেছে, উত্তেজিত হয়ে উঠেছে খলিল। তবু শান্ত কণ্ঠে সে বলল, তা ঠিক বলেছ, অর্থহীন ঝুঁকি নিয়ে কি লাভ? এইভাবে খলিল ও সলোমনের মধ্যে গল্পের যে শুরু হল, তা প্রতিদিনের মতো রীতিমতো নিরবচ্ছিন্নভাবে চলল। কিন্তু প্রতিদিনের মতো খলিল গল্পে মন বসাতে পারছিল না। একসময় সে বলল, সলোমন, তুমি বসো, খবরের কাগজগুলো দেখো, আমি মিনিট ১৫ পর আসছি। সলোমন বলল, আমিও উঠি খলিল, একটু স্টেডিয়ামের দিকে যাব, বেশ ভালো খেলা আছে আজ। বলো তো, তোমার টিকিটও কেটে রাখব। খলিল বলল, আজ বোধহয় সময় পাব না সলোমন। সলোমন উঠে যেতেই খলিল ভিতরে ঢুকে গেল। পার্শ্বের ঘরে বসার একটি বেদি উল্টিয়ে একটি গোপন সিঁড়িপথ ধরে নিচে নেমে গেল সে। খলিল সাইমুমের তেলাবিবস্থ ৪ নম্বর ঘাটির একজন দায়িত্বশীল ব্যক্তি। ওয়াজম্যান রোডের ৪ নম্বর ঘাটির সাথে একটি গোপন সুড়ঙ্গ দ্বারা সংযুক্ত। মরদেশাই রোডের এই ফলের দোকানের পরিচালনার ভার তারই হাতে রয়েছে।
গ্রিন লজ। তার একটি কক্ষে পা এলিয়ে বসেছিল মাহমুদ। সামনে জানলা দিয়ে জলপাই গাছের মাথার ওপর দিয়ে দেখা যাচ্ছে একখণ্ড নীল আকাশ। ঘন সবুজ জলপাই গাছের মাথায় যেন নীলের প্রলেপ। কিন্তু কিছুতেই মন নেই মাহমুদের। কাল রাত থেকে সে ভাবছে, ক্ষত বিক্ষত হচ্ছে সে এক অসহ্য যন্ত্রণায়। কিন্তু এ যন্ত্রণা কাউকে জানানোর নয়। এমিলিয়াকে সে ভালোবাসে। এ ভালোবাসাই তাকে দুর্বল করে দিচ্ছে, শুষে নিচ্ছে শক্তি ও উদ্যম। ইসরায়েলি বর্বরতার হাত থেকে ওকে বের করে আনতে হলে ঝুঁকি নেওয়া প্রয়োজন। কিন্তু তার এমিলিয়ার জন্য সহকর্মীদের মূল্যবান জীবনকে সে মৃত্যুর দিকে ঠেলে দেবে কেন? তেল আবিবের সকল সাইমুম সদস্যদের মধ্যেও এসেছে ভাবান্তর। এমিলিয়ার ঘটনা সকলের মনকেই পীড়া দিচ্ছে। তারা সকলেই অপেক্ষা করছে নির্দেশের, কিন্তু পাথরের মতো নীরব নিস্পন্দ মাহমুদের কাছ থেকে কোনো সাড়া তারা পায়নি। চিন্তার অথৈ স্রোতে ডুবে গিয়েছিল মাহমুদ। পায়ের শব্দে চমকে দরজার দিকে চোখ ফিরাল সে। দেখল রায়হান ঘরে ঢুকছে। রায়হানকে দেখে সোজা হয়ে বসে মাহমুদ বলল, কোনো মেসেজ রায়হান? হেডকোয়ার্টার থেকে আপনার কল, মুসা ভাই কথা বলবেন। লাফ দিয়ে উঠল মাহমুদ। খুব গুরুত্বপূর্ণ না হলে আহমদ মুসা লাইনে আসে না, মেসেজ পাঠায়। মাহমুদ দ্রুত রেডিও রুমে চলল। সালাম বিনিময়ের পর প্রথমেই জিজ্ঞেস করল আহমদ মুসা, এমিলিয়ার খবর কি? পরবর্তী কোনো খবর আর পাইনি। কোথায় রেখেছে তাকে? বোধহয় কারাগারে। বোধহয় কেন? এ খবরটুকুও নেওনি? মাহমুদ নীরব। কি জবাব দেবে সে? কি বোঝাবে, কেমন করে সে বোঝাবে আহমদ মুসাকে? আহমদ মুসা বোধহয় আঁচ করতে পারল মাহমুদের অবস্থা। সেও আনমনা হয়ে পড়ল। অনেক আগে ফেলে আসা এক অতীতে হারিয়ে গেল সে। হিমালয়ের এক অন্ধকার গুহায় ফেলে আসা ফারজানার মুখটি অনেকদিন পর আজ তার চোখে ভেসে উঠল। আহমদ মুসা ধীর স্বরে ডাকল, মাহমুদ? জি, উত্তর দিল মাহমুদ। তোমার দুর্বলতা ঢাকতে গিয়ে একটি জীবনকে তুমি এক অসহ্য যন্ত্রণাদায়ক মৃত্যুর দিকে ঠেলে দিবে, তা তো আমি ধারণা করতে পারিনি। তুমি কি জানো না ইসরায়েলের ইনডোর অপারেশনের শয়তানরা কত নরপশু? কেঁপে উঠল মাহমুদ। তার গোটা শরীরে ছড়িয়ে পড়ল অসহ্য এক যন্ত্রণা। কোনো জবাব দিতে পারল না সে। আহমদ মুসা আবার বলল, শোনো, আমার নির্দেশ, যে কোনো মূল্যে এমিলিয়াকে বাঁচাতে হবে। সে আমাদেরই একজন, তার প্রতি আমাদের দায়িত্ব আছে। আমাদের জন্য সে যা করেছে তা আমরা কেউই ভুলতে পারি না। আপনার আদেশ আমরা পালন করব জনাব, ধীর কণ্ঠে বলল মাহমুদ। তার চোখে মুখে দৃঢ় সংকল্পের ছাপ। আর শোনো, আগামী 25শে ফেব্রুয়ারি মিশর, সিরিয়া, জর্দান ও লেবাননের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। আর 27শে ফেব্রুয়ারি ইসরায়েলের শাবাত দিবস। আজ থেকে ঠিক 1 মাস 1 দিন পর। ইনশাআল্লাহ ওই দিনটিই হবে ইসরায়েল রাষ্ট্রের শেষ আনন্দের দিন। আমি 11ই ফেব্রুয়ারি ইসরায়েলের শেষ কৃত্যের জন্য তেল আবিব আসছি। মাহমুদ রেডিও রুম থেকে বেরিয়ে ঘরে প্রবেশ করে দেখে শেখ জামাল বসে আছে। কি সংবাদ জামাল? মাহমুদ বলল। এইমাত্র কিছু খবর খলিলের কাছ থেকে পাওয়া গেল। কি খবর? মিস এমিলিয়াকে আজ সকালে সিনবেথের অপারেশন চেম্বারে নিয়ে যাওয়া হয়েছে। গত 2 দিন তার উপর নির্মম অত্যাচার চলেছে। পানিও খেতে দেওয়া হয়নি। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে একটি ছোট্ট জবাব দিল মাহমুদ। 1 ঘন্টা সময় আছে, যাও প্রস্তুত হও। শেখ জামাল বেরিয়ে গেল।